আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সৌরভ কারোর হুমকি স্বরূপ কথায় মিনিসহ বখাটেগুলো তরাক চাহনি নিক্ষেপ করে মিনির পেছনে কিছুটা দূরে অলস পায়ে এগিয়ে আসা তৈরবের দিকে। তৈরবকে দেখতে মিনির মুখে হাসি ফুটে উঠল। বখাটেগুলোর মতিগতি বদলে নিয়ে চুপসে গিয়ে পুনরায় নিজ কাজে মগ্ন হতে নিলে আবারও ভেসে আসে তৈরবের কণ্ঠ। আমার ভাবতেই অবাক লাগে তোর মতো বখাটে আমার বন্ধু। কানে ফোন ঠেকে কথা বলতে বলতে তৈরব মিনিকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেল। মিনি আনন্দিত উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল তৈরবের দিকে। ভেবেছিল তৈরব তার জন্য এসেছে, কিন্তু হঠাৎ টন বদলে যেতে মিনি সহ বকেটেগুলো বুঝলো তৈরব ফোনে কথা বলছে। আরও একবার মনে আঘাত লাগলো। মিনি সামলে নেয় নিজেকে। এই মুহূর্তে এই বখাটাতে দৃষ্টি সীমানা থেকে তাকে পার হতে হবে। সে তড়িৎ চাহনিতে একবার বকেটিগুলোকে দেখে হুড়মুড় করে তৈরবের পিছু ধরে। বকেটিগুলো আর ঝামেলা বাড়ে না। ট্রাউজারের পকেটে হাত গুজে তৈরব ফোনে কথা বলছে আর অলস পায়ে হাঁটছে। মিনি নীরবে তৈরবকে অনুসরণ করে হাঁটছে আর বারবার তার দিকে তাকাচ্ছে। কিন্তু তৈরব সে একমনে ফোনে কথা বলতে বলতে হাঁটছে। তার পাশে যে অতি পরিচিত কেউ একজন হাঁটছে, তার দিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। মিনি আহত মনে চেষ্টা করছে তৈরবে দৃষ্টি আকর্ষণ করার, কিন্তু পারছে না। কখনো জোরে জোরে শব্দ করে পা ফেলছে, তো কখনো খুব খুব করে মেকি কেশে তৈরবের ধ্যান ভাঙার চেষ্টা করছে। তুমি তো জানো তানিয়া, আমার কাছে তুমি সবার আগে। পুরো পৃথিবী একদিকে আর তুমি অন্যদিকে। তাহলে এসব কথা বলে আমায় হার্ট করার কি মানে? হাঁটার তালেই শুনতে পাই তৈরবের আদর মাখা এক কণ্ঠ। তবে এই আদরের কণ্ঠ তাকে উদ্দেশ্য করে না। এটা ভাবতে তার দেহ মন নুয়ে এলো। অজানা কারণে অন্তঃকরণ দুমড়ে মুচড়ে গেল। প্রচুর কান্না পেল। লোকটির জীবনে তাহলে অন্য কারোর আগমন ঘটেছে, তাই এখন আর তার দিকে তাকায় না। দেখো না দেখার ভান করে। বেশ লয়াল একজন মানুষ তৈরব। যাকে ভালোবাসে তাকে ব্যতীত অন্য কারোর দিকে চোখ তুলে তাকায়ও না। মনে মনে এমন কত শত ভাবনা হানা দিল। তাকে আর ভালোবাসে না। তৈরবের কাছে সে আর কিছু না, একজন পরনারী ব্যতীত। এখন আর তৈরব তাকে চিঠি দেবে না, ক্লাসে এক্সট্রা কেয়ার দেবে না, পড়া না পারলেও একটিবার জিজ্ঞাসা করবে না। আমি শীঘ্রই আসছি তানিয়া। আমি থাকতে কেউ তোমায় জোর করে বিয়ে দিতে পারবে না। পুনরায় তৈরবের প্রবল অধিকার বোধ নিয়ে বলা কথাটিতে বিনা অনুমতিতে চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো মিনির। নিজের অবস্থান বিবেচনা করে কখনো সাহস করে বলা হয়ে ওঠেনি। তারও ভালো লাগে তৈরবকে। তারও ইচ্ছে হয় তৈরবের ভালোবাসা গ্রহণ করতে, নিজেকে মুড়িয়ে নিতে তৈরবের ভালোবাসার সামিয়ানায় বামন হয়ে চাঁদে হাত দেওয়ার পরিণতি যদি খুব একটা ভালো না হয় যে। তবে কিশোরী মনে দোলা দেওয়া এই এত বছরে প্রেমিক পুরুষকে এভাবে অন্য কারোর হতে দেখার শক্তিও মেয়েটির মাঝে নেই। গ্রহণ করতে পারার ক্ষমতা যেমন মিনি ছিল না, তেমনি অন্য কারোর হতে দেখার ক্ষমতাও মিনি নেই। কিশোরী অবুঝ মন বুঝতে চাইল না, তাই তো আচমকে ফুপিয়ে উঠল মেয়েটি। মিনি তড়িঘড়ি করে মুখ চেপে শব্দ আটকালো। দ্রুত গতিতে তৈরবের থেকে দূরে সরে গেল, যেন তৈরব না শুনতে পায় তার কান্নার আওয়াজ। আশেপাশে চোখ বোলালে ওই তো আর একটা বিল্ডিং পরে আপার বাসা। ব্যস্ত হাতে চোখ মুছতে মুছতে সে দূরত্ব পায় তৈরবকে পাশ কাটিয়ে সিয়াসার পাশেই ঢুকে যায়। কারোর পুপানির শব্দে তৈরবের ধ্যানচ্যুত হয়। অলস গতিবিধি আরও ধীর হয়। পেছনের মানবীকে এতক্ষণ যাবৎ নীরবে অনুকূলে হঠাৎ কান্নার কারণ বোধগম্য হলো না। পা দুটো তার গতিরোধ করে। কানে ফোন ঠেকে তৈরব দত্তাকারী গেটটির দিকে নিনিমেষ তাকিয়ে থাকে। মেয়েটির অবয় পুরোপুরি নিশ্চন্ন হয়ে যায়। কনকৌড়ে ভেসে আসে কারোর কান্নারত কণ্ঠ। ভাইয়া, তুমি শুনতে পাচ্ছ? তুমি পাপাকে বোঝাবে তো, নাকি পাপার মতো তুমিও নিজের মত চাপিয়ে দিবে আমার উপর? তৈরব সচকিত হয় বোনের কথায়। পথ ঘুরিয়ে পুনরায় নিজের বাড়ির পথ ধরে বোনকে আশ্বস্ত করে বলল, তোমার যেই সকল সিদ্ধান্ত আমার সঠিক মনে হয়েছে সেই সিদ্ধান্ত ভাই নাকচ করে দিয়েছি। এমন কোনোদিন হয়েছে তানিয়া? মাহফুজকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ও যথেষ্ট ভালো ছেলে, ওয়েল এডুকেটেড, স্টাবলিশড। তবে আমি কেন আমার মতো চাপিয়ে দেব তোমার উপর? এই কথাটাই তো পাপা বুঝতে চাইছে না ভাইয়া। সে জানে মাহফুজ কতটা যোগ্য আমার জন্য, তবুও আমায় সে নিজের কলিগের ছেলের সাথে জোর করে বিয়ে দিতে যাচ্ছে। ভাই থাকতে তোমায় কেউ জোর করে বিয়ে দিতে পারবে না তানু। আমি আসছি, বাবাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে। বোনের প্রশ্নে তৈরবের চেহারায় উদাসীনতা ভিড় জমায়। অনাদরে বলল, জানি না কেমন আছে, ভালো আছে হয়তো।
আবার কিংবা নেই। এতদিন যে কাজ আমি করেছি এখন সেই সকল কাজ করছে। আর তুমি তাকে অবহেলা করছো, তাই তো? হুম। এটা কি উচিত হচ্ছে ভাইয়া? এটাই উচিত তানিয়া। তার অনুধাবন করা উচিত আমার ভালোবাসা। এটাও অনুধাবন করা উচিত সে আমায় ভালোবাসে। এতটুকু যন্ত্রণা তার প্রাপ্য। এর থেকে হাজার গুণ যন্ত্রণা আমি পেয়ে আসছি। সেই ক্লাস 9-এ পুরো একটা বাচ্চা মেয়েকে ভালোবেসে। এখন সে বড় হয়েছে, নিজের অনুভূতি বুঝতে শিখেছে। তাই তার অনুভূতির সঠিক মালিককে, সেটা তার বোঝার সঠিক সময় এখনই। সবে উচ্চ মাধ্যমিক পড়ছে ভাইয়া, এইটুকুনো মেয়ের মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছ তুমি। তুমি কি জানো না তার অবস্থা? তাকে বড় হতে হবে, পরিবারের ঢাল হতে হবে। এর মাঝে তুমি তার জীবনে একটা বাধা হয়ে দাঁড়িয়েছো। সে ভালোবেসে ফেলেছে তোমায়, অথচ হীনমন্যতার কারণে অনিশ্চয়তায় ভুগছে। এতে করে তার পড়াশোনা, কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। তুমি কি এটাই চাইছো? হয় পুরোপুরি তার থেকে দূরত্ব বজায় রাখো, নয়তো পুরোপুরি নিজের করে নাও। তবু এসব বন্ধ করো। তানিয়ার কঠোর গলায় তৈরব অস্থিরতা অনুভব করে, কিছুটা জেদি কণ্ঠেই বলে। তার থেকে দূরত্ব বজায় রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাকে এক নজর না দেখলে আমার যে কি যন্ত্রণার অনুভব হয় তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। এভাবে আমি তাকে ছাড়া বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার চিন্তাও করতে পারি না। আর যখন জেনেছি সেও আমায় ভালোবাসে, তখন এই কথা ভাবার প্রশ্নই ওঠে না। তাহলে তাকে নিজের করে নাও। সঠিক সময় হলে অবশ্যই করব। ইউ আর অলরেডি 29 ভাইয়া, এরপর আর কবে করবে? বুড়ো হয়ে যাচ্ছ তুমি। তার অপেক্ষা করব। সে যদি তখন বুড়ো বলে দূরে ঠেলে দেয় তখন দূরে সরে যাব। তবে শেষ পর্যন্ত তার অপেক্ষা করব। তানিয়া হতাশার নিঃশ্বাস ফেলে ফোন কেটে দেয়। কথা বলতে বলতে তৈরব সেই বখাটেদের কাছে চলে আসে। ফোন পকেটে ঢুকিয়ে সে চল শক্ত করে এগিয়ে আসে ছেলেগুলোর দিকে। ছেলেগুলো সচকিত হয় তৈরবকে দেখে। তৈরব কোনোরূপ ভাবভঙ্গি ছাড়াই তীব্র রোশন হলে সেই ছেলেটির কলার চেপে ধরে সবাইকে এক থাপ্পড় লাগিয়ে দেয়। যে ছেলেটি মিনিকে বাজে মন্তব্য করে কলার চেপে হিসিয়ে বলে, আজকে প্রথম এবং শেষবারের মতো বলছি, এরপর থেকে এই রোডে তোদের একটাকে দেখলে জেলে ঢুকিয়ে ছাড়বো আমি। বলে তৈরব ছেলেটিকে ছুঁড়ে ফেলে দেয়। আশেপাশের ছেলেগুলো ততক্ষণে দূরত্ব পেয়ে কেটে পড়েছে। তৈরব কাজ ছাড়া দিয়ে নিজেও হাঁটা ধরে বাসার দিকে। প্রতিদিন মেয়েটির আড়ালে মেয়েটিকে দেখা অভ্যাস তার। লুকিয়ে লুকিয়ে উপভোগ করে কারোর অনুসন্ধানী দৃষ্টি। ভালোবাসার মানুষটির চোখে নিজের জন্য আকাঙ্ক্ষা দেখতে পাও এক না বলা প্রশান্তি যে সে খুব উপভোগ করে যখন মিনি বারবার তার দিকে তাকায়, তাকে খোঁজে। শিয়াপনে ঢুকে মিনি তড়িঘড়ি করে মিনময়ীকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। সশব্দে দরজা বন্ধ করে মিনময়ী খানিক অবাক হয়। মেয়েটি কেঁদেছে, সে চেহারা দেখেই বুঝেছে। দরজা আটকে মিনি বিছানায় ঘেঁষে মাটিতে বসে পড়ে, মুখ চেপে কেঁদে উঠল সদ্য কিশোরী মন ভাঙ্গার যন্ত্রণায়। প্রায় আধা ঘন্টা কাঁদার পর মিনি অনুধাবন করতে পারে এই কান্না তার জন্য অনুচিত। যখন মনে পড়ে তার নিজের অবস্থান, সে এসব করে বেড়ালে কি করে হবে? তার চেয়ে বড় হতে হবে, পরিবারের পাশে দাঁড়াতে হবে। মনে মনে নিজেকে শক্তভাবে গড়ে তোলে। পরে আর কখনো সে এই বিষয়ে ভাববে না। তৈরূপ যাকে ইচ্ছে তাকে বিয়ে করুক, ভালোবাসুক, তাতে তার কিছু যায় আসে না। আজ থেকে সে ভুলে যাবে কৈশোরে আগমন ঘটাই প্রেমকে। কল্পনা অতীত কোনো চাওয়া যখন দৈবাৎ বাস্তবে রূপ নেয় তখন কেমন অনুভূতি হয়, এটা হয়তো ধারণা অতীত। এক একজনের এক এক অনুভব হবে হয়তো। তেমনি সাইফের এক কল্পনা অতীত চাওয়া ছিল এনামকে নিজ হাতে মারতে পারা, যেটা নিতান্তই তার কাছে স্বপ্ন ছিল। কেননা তার সাথে জড়িয়ে আছে শত প্রাণ। এ জীবনে পূরণ হবে বলে মনে হয়নি সাইফের কাছে। হবে বা কীভাবে? এনাম আর তার বাবার গড়া মজবুত এই সাম্রাজ্য যে কতটা শক্তিশালী তার ধারণা তার খুব ভালোভাবেই ছিল। কিন্তু সাইফ হয়তো ভুলেই বসেছিল যদি সমস্যা থাকে তবে তার সমাধানও রয়েছে, তাতে সমস্যা যতই কঠিন অসম্ভব হোক না কেন। যখন থেকে এনামকে সাইফের হাতে তুলে দেওয়া হয়েছে সাইফ অদ্ভুত আচরণ করছে। শক্তপোক্ত ওই পুরুষটি দর্পণের হাত ধরে ঝরঝরি কেঁদে ওঠে, উত্তেজিত কণ্ঠে বাচ্চাদের মতো করে শুধায়, ও ওকে কি তুমি আমার হাতে তুলে দিয়েছো? আমি ওকে মারতে পারবো নিজের হাতে? ওর মুখ থেকে আমার স্ত্রীর নাম, তার সৌন্দর্য মুছে ফেলতে পারবো? আর কখনো আমার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করবে না, তাই তো? দর্পণ বলছো না কেন? বলো বলো, আমি ওকে মারতে পারবো? ওকে আমার মারলে আমার সন্তানের কোনো ক্ষতি করবে না, তাই তো? আমার ছেলে দুটো আমার আশা আমার সাথে কখনো কথা বলে না, জানো? তারা বাবার সাথে রাগ করেছে, বাবাকে প্রচণ্ড ঘৃণা করে।
তার বাবা তাদের মাকে রক্ষা করতে পারেনি, মায়ের সম্মান রক্ষা করতে পারেনি বলে। আমি আমি যদি আজকে ওকে মারতে পারি তবে আমার বাচ্চা দুটো আমার সাথে কথা বলবে দর্পণ। আমার আশার মুখেও হাসি ফুটবে। কত বছর হলো আমার আশার মুখে হাসি নেই। দর্পণ তখন অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে থাকে পাগল প্রায় সাইফের দিকে। মানুষটা এত কষ্ট আগে কিভাবে বেঁচে আছে? আজ যখন সেই কষ্ট নিরাময়ের পালা আসলো, সাইফ হুঁশজ্ঞান হারিয়ে ফেলল। সে বিশ্বাসই করতে পারছে না এ জীবনে সে এনামকে মেরে ফেলতে পারবে। দর্পণ শুধু তখন মাথা নেড়ে সায় জানিয়েছিল। কণ্ঠনালী তার ভারী হয়ে আসছে, কথা বলতে পারল না। দর্পণের সম্মতি পেয়ে সে কি উল্লাস সাইফের। উচ্চস্বরে হেসে উঠে সকলকে চেঁচিয়ে বলছিল সে তার আশার খুনিকে মারতে পারবে। ব্যবসা ধুলোময় বাতাবরণে মৃত্যুর গন্ধ ভেসে বেড়াচ্ছে। সমীরণে মৃত্যু যন্ত্রণার ছটফটে আর্তনাদে তরঙ্গ ঢেউ খেলে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস রুদ্ধপ্রায়, দেহ ভর ছেড়ে দিচ্ছে বারংবার। চেয়ার থেকে হাত পা বাঁধা অবস্থায় বসে থাকা এনামের চেপে ধরা চোয়ালের কপাটি জুড়ে থেকে যাওয়া একটি দাঁত তুলে নিতেই এনাম গলা ফাটি চিৎকার করে উঠল। চেপে ধরা জল ছেড়ে দিতেই মাথাটা নুয়ে পড়ল ভারসাম্যহীন হয়ে। দাঁতবিহীন কপাটটি তার, কপাটটি জুড়ে একটা দাঁতও নেই। শেষ দাঁতটা সাইফের হাতে থাকা যন্ত্রটি সুশালো মাথায় আটকে আছে। নোটস দেহ রক্তাক্ত জল হা হয়ে আছে এনামের। রক্তাক্ত কপাটটি থেকে রক্ত মিশ্রিত লালা ঠোঁট বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। বেঁধে রাখা হাত পায়ের নখ খুবলে নেওয়া হয়েছে। চেয়ারের চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দৈহিক যন্ত্রণায় কাতর এনাম ধীর স্থির নুয়ে পড়া মাথাটা একটু তুলে সোজা করে। চোয়াল একে অপরের সাথে মেশাতে পারছে না। এত যন্ত্রণা মনে হচ্ছে এক্ষুনি বাকশক্তি লোপ পাবে। আড়িয়ে যাওয়া নিভিনেবু চোখ দুটো কোনো মতে খুলে সামনে তাকাই এনাম বহু কষ্টে মুখ খুলে। মারলে একেবারে মেরে ফেলো। আমি জানি তুই কখনোই আমায় জীবিত ছাড়বি না, তাহলে কেন এখনো জীবিত রেখেছিস? মেরে ফেল। বলতে বলতেই মুখের পা পাশে চোয়াল চোরমার করে গেল ধাতব দণ্ড। চেয়ার উল্টে মুখ থুবড়ে পড়ে যায় এনাম। অসহ্য দৈহিক যন্ত্রণায় কাতর এনাম ছটফট করে মাথা নাড়তে লাগলো। থেমে থেমে এই ব্যথা সহ্য করার চেয়ে একেবারে মৃত্যু অত্যাধিক পরিমাণে সুখের। পরপরই আরও একটা আঘাতে সে ছুঁয়ে যায় এনামকে। মুখ থেকে একদলা রক্ত ছিটকে বেরিয়ে আসে তার। কন্দনরত উন্মাদ সাইফ ঝুঁকে আসে এনামের যন্ত্রণায় ছটফট করতে থাকা এনামের মুখের কাছে। হাতের রডটি রেখে অস্থিরভাবে চোখের পানি মুছে দুহাতে। চোখের পানি আজ বাদ মানছে না, বদনে আজ আনন্দের ছোটাছুটি। তবে এই আনন্দ অশ্রুর মাধ্যমে প্রকাশ পাচ্ছে কেন? আনন্দ পেলে কি কেউ কাঁদে? তোর কথায় এখন এত তেজ আমি সহ্য করতে পারছি না এনাম। তোকে আমি ততক্ষণ জীবিত রাখবো যতক্ষণ পর্যন্ত না তুই আসার মতো মৃত্যুর জন্য ছটফট করবি, আমার পায়ে পড়বি। সাইফের ভারী হিংস্র কণ্ঠে এনাম নিভু ধূসর রঙে চেয়ে থাকা দৃষ্টিতে তাকায়। সহস্রবারের মতো নরম স্বরে অনুনয় করে বলল, আমায় ক্ষমা করে দে সাইব। আমি আর কখনো কোনো অপরাধ করব না। আশাকে আমি মারতে চাইনি, কিন্তু ওকে আমি ভালোবাসতাম, বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুই মাঝখান থেকে কেড়ে নিল ওকে। সে রাগটাই আমি সামলাতে পারিনি। আমার আত্মসম্মানে আঘাত দিতি তুই প্রত্যেকবার তুই সব কিছু এগিয়ে যেতি ট্রেনিংয়ে, চাকরি জীবনে, এমনকি শেষ পর্যন্ত যাকে আমি পছন্দ করলাম তুই তাকেই কেড়ে নিলি। সেদিন আমি আশাকে হাতের কাছে ওভাবে পেয়ে লোভ সামলাতে পারিনি, তাই ওর উপর রাগ আর নিজের লোভের সাথে না ফিরে আমি সেদিন আশাকে। আর বলতে পারল না। ফুলকেন লেদারের বুট জুটোই আদিত একটা পা তার কণ্ঠনালী চেপে ধরে সবেগে। সাইফ হিসিয়ে বলে, আর আশার নাম নিবি না কখনো। বিগত 21টা বছর যাবৎ নিজের স্ত্রীর নাম, নিজের স্ত্রীর সৌন্দর্য অন্য পুরুষের মুখে শুনতে শুনতে আমি আজ মৃতপ্রায়। আজকের পর থেকে আর কোনোদিন এই মুখে আমার আশার নাম উচ্চারিত হবে না, কোনোদিনও না। বলতে বলতে সাইফ ছেড়ে দেয় চেপে ধর গলা। ছাড়া পেতে এনাম হাঁপড়ে নেয়, শ্বাস প্রশ্বাস নিতে লাগলো। সাইফ দূরে সরে যায় এনামের থেকে। পেছনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা মেহমাদকে বলে, ওর হাত পা সব খুলে দাও মেহমাদ,
ওর অনেক কষ্ট হচ্ছে, আর পানিয়ে দাও ওকে। এখনও অনেকক্ষণ বেঁচে থাকতে হবে। হাতে আমার কত কাজ, ওকে আসার সমপরিমাণ কষ্ট দিয়ে মারতে হবে। সাইফের কথা মতো মেহমাদ সব করলো। পানি খেয়ে এনাম 4 হাত পা ছড়িয়ে মাটিতে শুয়ে থাকে। দেহ বারবার ছেড়ে দিচ্ছে তার। দৈহিক যন্ত্রণায় একটু সহনীয় পর্যায়ে আসতেই সে পুনরায় মুখ খুলল। আমায় একটা সুযোগ দে সাহেব। আমি আর কখনো তোর স্ত্রীর নাম মুখে আনবো না। তুই আমায় একটিবার ক্ষমা করে দে সাহেব। আমি অনেক দূরে চলে যাবো এই দেশ ছেড়ে। প্লিজ সাহেব। আমার স্ত্রীর সন্তান রয়েছে, ওদের আমি একটাবার চোখের দেখা দেখতে পারিনি এ কদিন। ওরা আমার জন্য কষ্ট পাচ্ছে। অস্থির চিত্তে অস্ত্র ঘেটে চলা সাইফের কর্ণকুল সচকিত হয় এনামের আকুতি দিতে। এই আকুতি বিগত 2 দিন যাবৎ শুনে আসছে আর নিজের কানকে প্রশান্তি দিচ্ছে। তার ওষ্ঠাধয়ে হাসি ফুটে ওঠে। আপাতত দৃষ্টিতে বড়ই পাশবিক ঠেকল সেই হাসি। সে ঘাড় ফিরে ঘন ঘন মাথা নেড়ে পড়ল। এনাম, আরও আকুতি কর। আমার বুকটা শান্তি পাচ্ছে তোর আকুতি শুনে। আরও ভিক্ষা চান নিজের প্রাণ, যেমনটা চেয়েছিলাম আমার গর্ভবতী স্ত্রী আর সন্তানের প্রাণ ভিক্ষা। তোকে এই অবস্থায় দেখার জন্য আমি কতটা তৃষ্ণার্ত ছিলাম তোর ধারণার বাহিরে। আজ আমার নিজের পাগল পাগল লাগছে এনাম। আমি ভাবতেই পারছি না তুই আমার সামনে বসে আছিস। আমি তোকে মারবো, কিন্তু কিভাবে মারলে তুই বেশি কষ্ট পাবি, বেশি যন্ত্রণা অনুভব করতে পারবি, আমি আসলে ভেবেই পাচ্ছি না। গত 2 দিন ধরে আমি শুধু ভেবেই যাচ্ছি তোকে কিভাবে সবচেয়ে কঠিন মৃত্যু দেব। কিন্তু দেখ, আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমার আসল মৃত্যুর থেকেও ঘৃণ্য কঠিন যন্ত্রণাময় মৃত্যু তো আর কোনো মৃত্যুই হতে পারে না। তবে তোকে কোন মৃত্যু দেব আমি? সেট উদ্ভ্রান্তের মতো করে বলল, কণ্ঠ তার চঞ্চল বোকাশোকা। সে যে হুঁশজ্ঞান হারিয়ে বসেছে এনামকে দেখে। সে কি করবে এনামকে তাই ভেবেই পাচ্ছে না। গত 2 দিন যাবৎ শুধু বেঁধে রেখে দেখে যাচ্ছে এনামকে। এক পাও নড়ছে না গোডাউন থেকে। ইলেকট্রিক শক দিয়ে এনামকে দুর্বল করে রাখা হয়েছিল এই 2 দিন। পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা আশফাক আহমেদ তপ্ত শ্বাস ফেল। যা করার আজকের মধ্যেই করতে হবে। এনামকে পুরো দেশ হন্য হয়ে খুঁজছে। একজন ফাঁসির আসামি পালিয়ে গিয়েছে রাষ্ট্রীয় হেফাজত থেকে। পুরো আর্মড ফোর্স কাজে লাগিয়ে দেবে তাকে খুঁজে বের করার প্রচেষ্টায়। সংবাদ মাধ্যমগুলোর হট নিউজ এনামের পালিয়ে যাওয়া। সেনাবাহিনীরা এটাই জানিয়েছে সকলকে। আশফাক আহমেদ কয়েকবার এগিয়ে আসে, চোখ রাখে বয়সের চাপে ভারী হয়ে যাওয়া মুখটির দিকে। মিহিস্বরে উন্মাদ সাইফকে বলে, সাইফ, নিজেকে সামলাও। যা করার আজকের মধ্যেই করতে হবে, নয়তো ওকে খুঁজে বের করতে বেশি সময় লাগবে না। পুরো দেশবাসীর নজর ওর উপর। শ্বশুরের কথাই সাইফ চঞ্চল দৃষ্টি তার দিকে তাক করে। পুনরায় ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, মারবো তো এটাকে আজকেই মারবো। ওকে মারবো তিলে তিলে, ঠিক যেমনটা আশাকে মেরেছিল। অনেক কাজ, এত যন্ত্রণা দিয়ে মারতে হবে যেন ওর চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। দেহের মাংস খুবলে নিতে হবে, মাথার মগজ বের করতে হবে, আর কি যেন। বলতে বলতে সাইফ মাথা চুলকাতে লাগলো, যেন কিছু মনে করছে। সরব সে চিৎকার করে উঠল খুশিতে। ও হ্যাঁ, মনে পড়েছে। ওর দেহের অর্ধেকের বেশি রক্ত বের করে ফেলতে হবে। হ্যাঁ, আরও মনে পড়েছে। এমন অবস্থা করতে হবে যেন কবর দেওয়ার চেষ্টায়ও ছুঁতে না পারে, দাফন করার সময় সুযোগটাও যেন না পায় কেউ। আশফাক আহমেদ ক্লান্ত অবসন্ন অনুভূতি শূন্য স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে উন্মাদ বোকাশোকা আচরণ করা সাইফের দিকে। এ যেন এক অন্য সাইফ। অচিরেই তার চোখটা লাল হয়ে উঠল অশ্রু জমা হয়ে। মনে পড়ে আশা মারা যাওয়ার পর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন এত বিভৎস অবস্থা ছিল তার মৃতদেহের যে ডাক্তার এক নজর দেখেই বলে মৃতদেহকে অতি সত্বর দাফন করতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। দেশ সব রক্ত প্রায় ঝরে গিয়েছিল আশার। আশফাক আহমেদ পারে না নিজেকে আর শক্ত খোলসে আটকে রাখতে। টপ টপ করে তার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। ঝরতে থাকা অশ্রুগুলো লুকাতে এসে তড়িৎ গতিতে সরে যায় সেখান থেকে। সাইফ বিভ্রান্ত নিয়েই এক একে দেখে চলেছে কোন অস্ত্র দিয়ে মারবে। এনাম মেজর ওয়ালিউল্লাহকে বলে, এই বলি, তুই কিছু বল না সাহেবকে। আমার ভুল হয়ে গিয়েছে। আমরা কত ভালো বন্ধু ছিলাম, তা কি ভুলে গিয়ে?
এনামকে পুরো কথা সম্পূর্ণ করতে দেয় না সাইফ। তাকে গর্জে উঠে তার জিহ্বা টেনে ধরল, হিসিসি বলল, এই থাম, বন্ধুত্বের নাম নিবি না। তোর এই নিকৃষ্ট কুৎসিত জিহ্বা থেকে আর কখনোই পবিত্র শব্দগুলো উচ্চারিত হতে দেব না আমি। বন্ধু হয়ে বন্ধুর গর্ভবতী স্ত্রীকে গণধর্ষণ করে মেরেছিস। তোর মতো বন্ধু আর কখনো যেন কেউ না পাক। বলে টেনে ধরে জিহ্বায় ছুরি চালিয়ে দেয় সাইফ। এনাম চোখ বড় বড় করে গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে, হাত পা ছোড়াছুটি করতে লাগে। মেজর ওয়ালিউল্লাহ নির্নিমেষ তাকিয়ে তাকিয়ে দেখছে শুধু, দৃষ্টিতে এতটাই তীব্রতা যে তার ঠোঁটে আলতো হাসি লেগে আছে। সাইফ খুঁজে খুঁজে একটা বড় ছুরি হাতে নেয়, ছটফট করতে থাকা এনামের কাছে এসে বসে, অস্থির কণ্ঠে বলে, এই দুটো হাত দিয়ে আশুকে স্পর্শ করেছিলি তাই না? এই দুটো হাত আগে কেটে ফেলি, হ্যাঁ? এটাই ভালো হবে তাই না অলি? শেষের কথাটা মেজর ওয়ালিউল্লাহর উদ্দেশ্যে বলল। অদূরে মেজর ওয়ালিউল্লাহ দর্পণ আশরাফ নীরবে তাকিয়ে আছে সাইফের দিকে। মেজর ওয়ালিউল্লাহ উপনিস মাথা নাড়ে, এটাই ঠিক হবে। যেভাবে সাইফের বুকের ভেতরে যন্ত্রণা কমে, একটু শান্তি পায়। ওয়ালিউল্লাহর সাইফের মুখে হাসি ফুটে উঠল। সে দক্ষ এক কষায়ের মতো এক একে আঙ্গুলগুলো মেঝেতে চেপে কুচি কুচি করে কাটতে লাগলো। সে কি বিভৎস দৃশ্য! এনাম গল গল করে বমি করে দেয়। সাইফ হিংস্র হয়ে ওঠে, তার চোখের সামনে শুধু ভাসছে আশার রক্তাক্ত বিবস্ত্র দেহ আর খুনিরূপী এনামের হাস্যোজ্জ্বল মুখটি। সাইফের মধ্যে যেন অদৃশ্য পাশবিকতা ভর করল। এক একে সাইফ নিয়ে যায় এনামকে মৃত্যুর দ্বার প্রান্তে। ঠিক সেই সকল বর্ণনার অনুসরণ করে যা সে বলেছে। এত যন্ত্রণা দিতে লাগলো যে চোখ থেকে কিছুক্ষণের মাঝে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। দেহ থেকে এক একে এনামের অঙ্গ বিচ্ছেদ হয়। পিটিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে মাথার মগজ বের করেছে। যা যা সে বলেছিল সব করেছে। শেষ মুহূর্তে এনাম অসহনীয় মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৃত্যুর জন্য ছটফট করতে লাগলো। সাইফ তখন পৈশাচিক আনন্দ সুখ অনুভব করলো। তার আশাও তো মৃত্যুর জন্য এমন ভিক্ষা চেয়েছিল, ছটফট করেছিল। এনামের মৃত্যু যন্ত্রণা হয়তো আশার সমান হয়নি, তবে এনামের জন্য আশার মৃত্যু যন্ত্রণা থেকেও বেশি কষ্টকর ঠেকলো। একেবারে মেরে ফেললেও হয়তো এত কষ্ট হতো না, যতটা কষ্ট তিলে তিলে মারেই অনুভব হয়। মেজর ওয়ালিউল্লাহ দর্পণ আশরাফ নিষ্পলক চুপচাপ দাঁড়িয়ে আছে। দর্পণ স্বভাবসুলভ গম্ভীর শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, নির্লিপ্ত তার দৃষ্টি। সামনে ঘটে চলা এই নৃশংসতা তার মধ্যে কোনোরূপ প্রভাব ফেলেছে বলে বাক্যভাবে বোঝা যাচ্ছে না। সে মনোযোগ সহকারে দেখছে উদ্বাস্ত উদ্ভ্রান্ত সাইফকে। এনামকে হাতের কাছে পেয়ে তার সে কি খুশি! আনন্দে আত্মহারা হয়ে পাগলের মতো আচরণ করছিল, যেন এনামকে মারতে পারা পৃথিবীর এর থেকে খুশির কিছু হতে পারে না সাইফের জন্য। আশরাফের চোখ দুটো ছলছলে, বুকের ভেতর আজ অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে আজ থেকে, এবং তাদের দেশের মানুষ চিরতরে মুক্ত ইবতিসাম এনাম নামক অপশাসক থেকে। সিকান্দার ধীরপে এগিয়ে যায় সেনানিবাসের গেট পেরিয়ে। অন্তঃস্থলে জড়তা, মৃদু ভয়ের আভাস। সেনানিবাসে সে আগে কখনো আসেনি, আজ মেজর দর্পণ তাকে ডেকেছে তাই এসেছে। তবে তাকে কি গ্রেফতার করা হবে? কোনো দুঃসাহস আছে? শুনেছি এনাম পালিয়েছে, এর জন্য কি এখন তাকে দায়ী করবে? অন্তঃস্থলের উচ্চাটন বাহিরে প্রকাশ হতে দিল না সিকান্দার। লম্বা নিঃশ্বাস ফেলে ঢুকে যায় ভিতরে। সিভিল পোশাকে দর্পণ কিছু ফাইল ঘাটছিল। নিজের অফিস রুমের সাথে দিলজার রয়েছে। সুবেদার সিকান্দারকে সাথে করে নিয়ে এসেছে। দর্পণের কক্ষে নক করতে সে আসার অনুমতি দেয়। সিকান্দারকে দেখে দর্পণের মুখে হাসি ফুটে উঠল। সে হাতের ফাইলগুলো দিলজারকে দিয়ে বলল, এগুলো গুছিয়ে রেখে দিন দিলজার সাহেব, আপাতত লাগছে না। দিলজার মাথা নেড়ে বেরিয়ে যায়। সুবেদারও তার পিছু পিছু বেরিয়ে যায়। দর্পণ মৃদু হেসে সিকান্দারকে বলল, বসুন সিকান্দার, দাঁড়িয়ে আছেন কেন? স্যার ডেকেছিলেন, কোনো সমস্যা হয়েছে? না সিকান্দার, কোনো সমস্যা হয়নি, এমনিই ডাকলাম, আপনার সাথে কিছু কথা বলার ছিল। সিকান্দার হাঁপছালো। ইদানিং কিছু হলে মাথার চিন্তা জেগে বসে স্ত্রী সন্তানের। তার কিছু হলে ওদের জীবন যে ধ্বংস হয়ে যাবে, বড্ড ভয় হয়। সিকান্দারের চিন্তিত মুখটি দেখে দর্পণ শুধায়, দিনকাল কেমন যাচ্ছে সিকান্দার? কিছু করছেন? কোনো কাজ শুরু করেছেন? না স্যার, এখনো কিছু করছি না, তবে করার চিন্তায় আছি। আল্লাহ চাইলে শীঘ্রই কিছু করব। দর্পণের সংখ্যা দূর হতেই দর্পণ ডেস্ক থেকে একটা কাগজ বের করলো। সেটি সিকান্দারের দিকে এগিয়ে দিয়ে বলল,
গতকাল এই সার্কুলার দুটো চোখে পড়ল। ভালো জব সিকান্দার। এই দুটো দেখতেই আপনার কথা আমার মাথায় আসলো। আপনি নিশ্চয়ই করার মতো কোনো কাজ খুঁজছেন। আপনি কিছু করছেন কিনা আমি জানতাম না, তাই এখন শিওর হলাম। আপনি পড়ে দেখুন, ভালো স্যালারি, মানসম্মত একটা চাকরি, তেমন একটা কষ্টসাধ্য নয়। আমার মনে হয় এটা আপনার জন্য ভালো হবে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাকি সময়টা না হয় পরিবারকে দিলেন। দর্পণের কথা মতো সিকান্দার চোখ বোলায় কাগজটিতে আসা ফাউন্ডেশনের জব সার্কুলার। সে পুরো কাগজটিতে চোখ বুলে নিভন্ত কণ্ঠে বলল, স্যার, এখানে যা এডুকেশনাল রিকোয়ারমেন্ট চাইছে তা আমার কাছে নেই। আমি শুধু উচ্চ মাধ্যমিক পাস। আমি দেখেছি সিকান্দার, আর আমি কর্তৃপক্ষের থেকে সব কিছু জেনেই আপনাকে ডেকেছি। এখানে বেশিরভাগ গণনার কাজ, আর শুধু রিসিভ দেয়া। গণনায় আমার মনে হয় আপনি যথেষ্ট পারদর্শী। আর রইল কম্পিউটার টাইপিং, এতটুকু আপনাকে কর্তৃপক্ষ 1 মাস ট্রেনিং দিলেই আপনি পেয়ে যাবেন। স্যার, এত দক্ষ পড়াশোনা করা প্রার্থীদের রেখে কেউ আমাকে চাকরি দিবে? কারণ আপনার প্রয়োজন সিকান্দার। আর 1 মাস করলে আপনি এই কাজে প্রো হয়ে যাবেন। শুধুই চিন্তা করছেন। আপনি এটা বলুন, আপনি কি কাজটা করতে চান? সিকান্দার ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়। দর্পণের মুখে হাসি ফুটে উঠল সিকান্দারের সম্মতিতে। তবে শনিবার সকাল 9টায় আপনি আমার সাথে এই অফিসে যাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, কিন্তু স্যার, আমি যদি এই কাজ ঠিকঠাক করে না পারি তাহলে তো আপনার অনেক অসম্মান হবে। তারা আমার দেখা সবচেয়ে স্বচ্ছ ও ভালো মনের মানুষ সিকান্দার। মানুষকে কিভাবে বিচার করতে হয় তা তারা খুব ভালো করে জানে। আপাতত আপনি আপনার এই কাজের প্রতি আগ্রহ ও নিষ্ঠা ধরে রাখুন, তাতেই হবে। সিকান্দারের মুখে হাসি ফুটে উঠল। সে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায় দর্পণের দিকে, শুক্রিয়া জানিয়ে বলে, আপনি আমার জন্য অনেক করেছেন স্যার। আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। ঋণ তো আমি শোধ করতে পারবো না সিকান্দার। আজ যদি সেনাবাহিনী আর পুরো দেশবাসী একজন অপশাসক দুষ্কৃতিকারী থেকে মুক্ত, সেটা শুধুমাত্র আপনাদের মতো কিছু মানুষের জন্য। আমি জানি আপনি খারাপ কাজে জড়িত ছিলেন, কিন্তু নিজের ভুল বুঝে আবার সরেও এসেছেন সেই পথ থেকে। আপনি নিজের সাহায্য নিজে করেছেন, আমি কিছু করিনি। দর্পণ কৃতজ্ঞতা প্রকাশ করে বলল। সিকান্দারের ললাটে কৌতূহলী ভাঁজের সৃষ্টি হয়। সে কৌতূহলী কণ্ঠে শুধায়, স্যার, এর আমকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? দর্পণ জবাব দেয় না। তার চোখে মুখে উজ্জ্বলতা বাড়াতে থাকে। এই উজ্জ্বলতা বিজয় প্রশান্তির ন্যায় প্রতিষ্ঠার হাজারো মানুষের মুখে হাসি ফোটানোর। সে মৃদু হেসে বলল, মৃত্যুর পথযাত্রী এক আসামি শেষ সিকান্দার। একভাবে মরলেই হলো সরকারি চিন্তা শেষ। সিকান্দারের বুঝতে বাকি থাকে না দর্পণের কথা মানে। তার ঠোঁটও ফুটে উঠল নিশ্চিন্তের এক স্মিত হাসি। রাতের 10টা। আশ্রমে দালান জুড়ে আলো কমে এসেছে। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে বোধহয়। সাহেব সেদিন থেকে দৃষ্টি সরিয়ে জুতো খুলে প্রবেশ করে কবরস্থানে। দৃঢ় পায়ে গিয়ে বসে কাঙ্ক্ষিত কবরটির পাশে। আশার দিকে তাকায় না, সর্বপ্রথম তাকায় তার পাশে থাকা ছোট্ট দুটো ছোট ছোট কবরের দিকে। তার অসম্পূর্ণ সন্তান দুজন আলাদা কবর দেওয়া হয়েছিল। একসাথে দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। সাইফের দৃষ্টি ছলছল করে উঠল, তবে ঠোঁটে লেগে আছে স্নিগ্ধ হাসি। তার দুটো ছেলে সন্তান ছিল তারা। সে শখ করে নামও রেখেছে। সে আলতো হাতে কবর দুটিতে হাত বুলিয়ে দিতে লাগলো। মাটি সরিয়ে সন্তানদের নাম দুটো দৃশ্যমান করে ফিসফিসিয়ে শোধায়, পাপারা ভালো আছে নাকি এখনো রাগ করে মুখ ফুলিয়ে আছো পাপার সাথে? জানো পাপা আজ কি করেছি? যেই দুষ্টু লোক তোমার পাপার কোলে আসতে দেয়নি তাকে মেরে ফেলেছি। তোমরা খুশি হয়েছ না? মাকে কষ্ট দিয়েছি বলেই তো তোমরা পাপার সাথে রাগ করে আছো। পাপা তোমাদের মায়ের সম্মান রক্ষা করতে পারেনি, মাকে রক্ষা করতে পারেনি, তাই না? কিন্তু দেখো আজকে এই অসম্ভবকেই সম্ভব করেছে এই সুপার হিরো। তোমার পাপা কিন্তু নয়, তোমার পাপা তো কাওয়ার্ড, ভীতু। এই সুপার হিরো অন্য একজন। সে সাহসী কাওয়ার্ড নয়, বুদ্ধিমান এবং চতুর। তোমাদের বড় ভাই একজন। আজকে আমি খুব খুশি বাচ্চারা। কেন জানো? এখন যদি আমি মরেও যাই তবে আমার কোনো চিন্তা নেই তোমাদের শিয়াকে নিয়ে, তোমাদের ছোট ছোট ভাই বোনগুলোকে নিয়ে। সুপার হিরো আছে না, সে দেখে নেবে। আশার বুকে মাথা এলিয়ে সাইফ একাই কথা বলছে। ফিরতে কোনো সারা শব্দ আসছে না। তবুও সাইফের মনে হচ্ছে তার চারপাশে কত মানুষ। তার দুটো সন্তান রয়েছে, তার গোলুমোলু আদরে আশা রয়েছে। এই তো
আশাকে সে শুতে পারছে। ঘাসের উপর হাত বুলাতে থাকে সাইফ। চোখ বেয়ে অজস্র অশ্রুকণা গড়িয়ে গড়িয়ে পড়ে ঘাসের আড়ালে। সাইফ ছোট ছোট ঘাসের উপর থুতনি ঠেকিয়ে আশার দিকে তাকায়। মৃদু হেসে লুহুস্বরে ডেকে উঠল। আশু, আজকেও কথা বলবে না তোমার সাইফের সাথে? নেই কোনো সারা শব্দ। মানুষও এক অদ্ভুত আবেগী প্রাণী, জানে পরিবর্তে কিছু ফিরে পাবে না। দুঃখ ব্যতীত তবুও তার সেই দুঃখকেই চাই। আজ যেন সকল দুঃখ বিসর্জনের দিন। ধীরে ধীরে সাইফের মুখে মলিনতারা ভিড় জমাতে লাগলো। হাসি মুখটিতে আবারও টপটপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কান্নারত গলায় আবারও ডেকে ওঠে সাইফ। এই আশু, আশু, একটু কথা বলো না। কতগুলো বছর হলো তোমায় একটু দেখি না। তোমার কি কখনো ইচ্ছে হয় না তোমার সাইফকে একটু বকে দিতে? নাকি আমার জন্য তোমার মনে এখন আর ভালোবাসাই নেই, আকাশ কুসুম ঘৃণাই আছে? আমাদের জীবনটা কেন এমন হলো আশা? আজ আমি তোমায় দেখতে পারি না, জড়িয়ে ধরতে পারি না, তোমার কণ্ঠ শুনতে পারি না। কেন এলাম আমি তোমার জীবনে? আমি না আসলে তুমি আশা অন্যভাবে অন্য জায়গায় থাকতে, অবশ্যই সুখী থাকতে। তোমার বড্ড আফসোস হয়, তাই না, আমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায়? তুমি আমায় কখনো ক্ষমা করবে না আমি জানি। এটাই ঠিক আছে, কখনো ক্ষমা করবে না। এটাই আমার শাস্তি। এতটুকু তো কম শাস্তি হয়ে যায়। পৃথিবীতে আমার জন্য সবচেয়ে কঠিন শাস্তি তোমার থেকে দূরত্ব, যা তুমি দিয়ে আসছো বিগত 21 বছর যাবৎ। আমি বরং এটাকে আমার চিরস্থায়ী শাস্তি হিসেবে মেনে নিলাম। পরবর্তী জীবনে আমাদের যদি আবারও দেখা হয়ে যায়, আমি কখনো তোমার পিছু নেব না, তোমার সামনে ভালোবাসা নিয়ে দাঁড়াবো না। তাহলেই তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। তবু এই জঘন্য মৃত্যু তোমার কিংবা আর কখনো কোনো নারীর কপালে না জুটুক, আমি এটাই প্রার্থনা করব। কবরস্থানের স্তম্ভের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা দর্পণ নিনিমেষ তাকিয়ে আছে সাইফের দিকে। দৃষ্টি তার মিলান। অন্তরালে জমে থাকা ক্লাস আশার কাছে জিম্মি রাখতে রাখতে একটা সময় সাইফ ক্লান্ত হয়ে যায়। শরীর ভর ছেড়ে দেয়। যুদ্ধ শেষ। বছরের পর বছর ধরে লাঞ্ছিত হয়ে আসা স্ত্রীকে আর কখনো অপমানিত হতে দেবে না। বছরের পর বছর ধরে লালন করে আসা ক্লেশ যন্ত্রণায় ভারী হয়ে থাকা বুকটা আজ হালকা হয়ে গেল সাইফের। আর নেই কোনো রাগ, প্রতিশোধের নেশা, দুঃখ, কষ্ট। এখন শুধু সৃষ্টিকর্তার স্বর্ণপন্ন সময় গুনবে। স্যার, কারোটাকে সাইফ হতচকিত মাথা তুলে পেছনে তাকায়। দর্পণকে দেখে সে চোখের পানি মুছতে লাগলো। দর্পণ মৃদু হেসে বলল, সকলে অপেক্ষা করছে, রাতের খাবার একসাথে খাবে। আড়ষ্টতায় ভেঙে সাইফ নড়চড়ে উঠল। চোখ মুছে পোশাক ছেড়ে সাইফ উঠে দাঁড়ায়। সোজা এসে দাঁড়ায় দর্পণের সামনে। থমথমে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি কি কখনো তোমার টিচার ছিলাম? না। তাহলে তুমি আমার আন্ডারে কখনো কাজ করেছো? তুমি সিনিয়র জুনিয়র? না। তবে আমি কোন দিক থেকে তোমার স্যার হই? তবে কি বলে সম্বোধন করব? ডাকার জন্য কিছু তো সম্বোধন করতে হবে। ও, তাই সম্বোধন করার মতো কিছু পাচ্ছ না? আমাকে অপমান করছো নাকি তুমি? এখানে অপমানের কি খুঁজে পেলেন? আমায় বাবা ডাকতে তোমার মুখে বাধে, এটা আমার জন্য অপমানজনক নয় কি? দর্পণ পিটপিট করে তাকিয়ে আছে, ঠিক যেন বিভ্রান্তিত এক পথিক। সে অবুঝ কণ্ঠে শুধায়, জি। সাইফ রাগে ফোঁস করে উঠল। ক্রুদ্ধ দৃষ্টি দর্পণের দিকে নিক্ষেপ করে গটগট শব্দ তুলে বেরিয়ে যেতে নেই। যেতে যেতে বলে, শ্বশুর তো আর বাবা হয় না, তাই না? শ্বশুর তো হয় জন্মের শত্রু। তাকে বাবা ডাকলে মেজর দর্পণে এসানের মুখ খসে পড়বে যে। কর্ণকুহরে আচমকা ভাসতে লাগলো কিছু ব্যঙ্গাত্মক উক্তি। তোকে কেউ নেবে না কোনো দিন। তুই কখনো কাউকে বাবা মা ডাকতে পারবি না। স্বপ্ন আজ বাস্তব রূপে ধরা দিয়েছে কি? দর্পণে বুঝতে সমস্যা হচ্ছে, নাকি সত্যি সত্যি তাকে কেউ বাবা ডাকার সুযোগ দিয়েছে? সে কি দেরি করে ফেলেছে? হাতছাড়া হয়ে যাবে না তো সুযোগটা? আব্বু। সাইফ ধূপটা পা ফেলে এগিয়ে যাচ্ছিল। সর্ব নতুন নস্তর এক কণ্ঠে পিত্ত সম্বোধনের পিছু ডাকে। তার পা দুটো মৃদু থমকালো। তাকে পিছু ফেরার সুযোগ দেওয়া হয় না। তার আগেই পুনরায় দ্রুত কণ্ঠে ভেসে আসলো, আব্বু, আপনার শার্টে রক্ত। আপনি নিচে গ্যারেজে গিয়ে দাঁড়ান, আমি উপরে গিয়ে শার্ট পাঠাচ্ছি। বলে গটগট করে সাইফকে পাশ কাটিয়ে চলে যায় দর্পণ। সাইফের থমথমের মুখটিতে হাসি ফুটে উঠল। তার এখন একটা ছেলেও আছে, সবার বড়। শার্ট নিয়ে দর্পণ নিজে নিচে নামলো। সাইফ নিচে দাঁড়িয়েছিল। দুজনের একজনও চোখের দিকে তাকাচ্ছে না। নিম্নমুখী দৃষ্টি রেখেই সাইফ শার্টটি হাতে তুলে নেয়। শার্টটি পরে দর্পণকে মৃদু কণ্ঠে বলল, চলো এখন যাই। দর্পণকে নড়তে চড়তে না দেখে সাইফ পিছু ফিরল। বুড়ো নাচিয়ে জিজ্ঞাসা করল,
কি হলো, আসছো না কেন? দর্পণ মিলান দৃষ্টিতে তাকিয়ে থাকে সাইফের দিকে। অদম্য সাহস নিয়ে মিহি স্বরে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরবো আব্বু? সাইফকে হতবাক দেখা গেলেও সে সাথে সাথেই ঘন ঘন মাথা নেড়ে সায় জানিয়ে হাত দুটো বাড়িয়ে দেয়। দর্পণ বিলম্বহীন ঢুকে যায় হাত দুটোর মাঝে। পিতৃ স্নেহের তৃপ্ততায় তখন উল্লাস দর্পণের দেহের একটা রক্তকণিকা জুড়ে। ঘন ঘন পলক ফেলছে দর্পণ। সাইফ শক্ত করে জড়িয়ে ধরে। মৃদু হাসি নিয়ে দর্পণের পিঠে হাত বুলিয়ে দেয়। বাবার কাঁধে থুতনি ঠেকিয়ে দর্পণ কম্পিত মিহি স্বরে বলে, সবাই বলতো আমার কখনো বাবা মা হবে না, দেখুন সবাই মিথ্যাবাদী। আমার তো বাবা হয়েছে, তবে আজ নিজেকে আবারও দুর্ভাগা মনে হচ্ছে। এই জীবনে হয়তো আমার মা বাবার কমতি কখনোই পূরণ হবার নয়। বাবা পেলেও এবারেও আমি অপূর্ণ, আমার মা নেই। সাইফের চোখ দুটো ছলছল করে উঠল। মুখে আলতো হাসি নিয়েই দর্পণের কাঁধে ঠোঁট ছুঁয়ে বলে, কে বলেছে মা নেই? আছে সব সময় তোমার সাথে, দূর থেকে দেখছে তোমায়। এখন থেকে আর কখনো বলবে না দর্পণের মা বাবা নেই। দর্পণের মা বাবা রয়েছে। সে সাইফ চৌধুরীর আর আশা চৌধুরীর সবচেয়ে বড় সন্তান, বীর সন্তান, যে মায়ের সম্মান রক্ষা করেছে আজন্ম লাঞ্ছিত হওয়ার থেকে। আমায় ক্ষমা করে দাও দর্পণ। আমি তোমার যোগ্যতার উপর প্রশ্ন তুলেছি, তোমায় আঘাত করেছি। আমি শিয়া আর বাচ্চাদের চিন্তায় এতটাই মগ্ন ছিলাম যে তোমার উপর বিশ্বাস রাখার চেষ্টাটাও করিনি। আপনার জায়গায় থাকলে হয়তো আমিও এমন করতাম আব্বু। ক্ষমা চেয়ে সন্তানকে ছোট করবেন না। দর্পণ মৃদু হাসল। দীর্ঘ আলিঙ্গন শেষে সকলেই একসাথে রাতের খাবার খেলো পরিবারের সদস্যদের সাথে। খাওয়ার মাঝে দর্পণ সাইফের পাশে থাকা ডালের বাটিটা চেয়ে উঠল। আব্বু, ডালের বাটিটা এদিকে দিন। সাইফ হাসি মুখে সেটে এগিয়ে দিল। সিয়াসা সকলের সাথে বসে স্যুপ খাচ্ছিল। আচমকা দর্পণের সম্বোধনে সে বড়সড় এক বিষম খেল। কাশতে কাশতে স্যুপ নাকি মুখে উঠে গেল তার। সকলে নিজেদের আশঙ্কিকতা হজম করতে বাধ্য হলো সিয়ার কারণে। সকলে ব্যতিব্যস্ত হয়ে তার পিঠে চাপড় দিতে লাগলো। দর্পণ উদ্বিগ্ন হয়ে পানি এগিয়ে দিল তার মুখের কাছে। পানি খেয়ে সিয়াসা 5 মিনিট সময় নিয়ে নিজেকে ঠিক করলো। চোখ মুখ তার লাল হয়ে উঠেছে। স্বাভাবিক হতেই সে বড় বড় দৃষ্টিতে তাকালো স্বামী আর বাবার দিকে। উপস্থিত সকলে মিটিমিটি হাসছে, কেউ কোনো কথা বলছে না। নীরবে খেতে শুরু করলো, যেন তারা কিছুই শোনেনি, বোঝেনি এটা কোনো বড় ব্যাপার নয়। সিয়াসার মুখে হাসি ফুটে উঠল, প্রশান্তির হাসি। সিকান্দার বাড়ি ফিরে আসে রাত 10টা নাগাদ। হাত ভর্তি খাবার, বাজার আর কিছু উপহার। বিভীষিকাময় বিগত কয়েক সপ্তাহ কাটিয়ে ওঠার পর জীবনটা এখন শুধু আনন্দ আর প্রিয়জনের সঙ্গ চায়। তাই আজ প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতেই সকলের জন্য উপহার কিনে এনেছে। কলিং বেল দিতেই আয়স্মিতা দরজা খুলে দিল। রোজকার মতো পান পাতা নেয় মুখটিতে হাসি না থাকলেও বিতৃষ্ণাও ছিল না। সিকান্দার মৃদু হেসে হাতের ব্যাগগুলো এগিয়ে দিল। আয়স্মিতা নীরবে ব্যাগগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এত কিছু কি এনেছেন? সিকান্দার দরজা আটকাতে আটকাতে বলল, ভিতরে গিয়ে দেখতে। আয়স্মিতা সোজা ঘরে চলে গেল। বাজারগুলো টেবিলে রেখে বাকি ব্যাগগুলো নিয়ে সে আর কিঞ্জাল খুলে খুলে দেখে। আয়স্মিতার জন্য 2টো শাড়ি এনেছে, বাবুর জন্য 2টো রম্পার 2টো ফ্রক এনেছে, আর কিঞ্জালের জন্য এক সেট 3 পিস আর একজোড়া ভালো জুতো এনেছে। তা দেখে কিঞ্জালের চোখ বড় বড় হয়ে গেল। তার এমন একটা বাইরে পড়া জুতো কেনার খুব ইচ্ছে ছিল। সে খুশিতে বাকবাকুম হয়ে সিকান্দারকে ধন্যবাদ জানায়। আয়স্মিতার মুখেও হাসি ফুটে উঠল। সিকান্দার চোখ ভরে দেখে নীরব সেই স্মিত হাসি। দিন শেষে এতটুকু দেখলে সে খুশি। সে হাত মুখ ধুয়ে মেয়েকে নিয়ে বসে। অতঃপর সকলে একসাথে রাতের খাবার খায়। খেয়ে দিয়ে সিকান্দার মেয়েকে নিয়ে ঘরে আসে। আয়স্মিতা বিছানা ঠিক করছে, তবে আজকে বিছানা করার নিয়ম খানিক বদলেছে। অষ্টপুটে তৃপ্তির হাসি নিয়ে সিকান্দার আর চোখে দেখে আয়স্মিতার বিছানা করা। বিছানার বাঁ পাশের একদম কিনারে বড় একটা কোল বালিশ রাখা। ওখানে বাবুর ছোট ছোট বালিশ দিয়ে বিছানা করা, আর তার পাশে 2টো বড় বালিশ পাশাপাশি রাখা। মেয়েকে দোল দিতে দিতেই একটা সময় মেয়ে ঘুমিয়ে পড়ে। সিকান্দার অতি সাবধানে তাকে বিছানায় শুয়ে দিতে গেলেই আয়স্মিতা পেছন থেকে চেঁচিয়ে উঠল, ওখানে ওখানে। সিকান্দার ভুরু কুচকে তাকায় আয়স্মিতার দিকে, কৌতূহলী গলায় জিজ্ঞাসা করে। আয়স্মিতা বোকাশোকা চাউনি ফেলে চঞ্চল পায়ে এগিয়ে আসে। মেয়ের জন্য পরথিকিত জায়গায় হাত চাপড়ে বলল, এখানে শুয়ে দিন, এটা ওর জায়গা।
থমথমে মুখে বলা কথায় আস্মিতা চুপসে গিয়ে দূরে সরে দাঁড়ায়। সিকান্দার বাবুকে শুয়ে দিয়ে বাথরুমে চলে যায়। ফিরে আসতেই দেখল আস্মিতা লাইট নিভিয়ে বাবুর পাশে বিছানায় মাঝামাঝি শুয়ে আছে। সে মৃদু হেসে নিজেও গিয়ে শুয়ে পড়ে আস্মিতার পাশে। প্রায় 5 মিনিট নীরবতায় আচ্ছন্ন হয়ে কাটল। আজ আর সিকান্দার আঁকড়ে ধরল না দেখে আস্মিতার মনে প্রশ্ন জাগলো। তবুও প্রকাশ করার উপায় অন্তর নেই। সিকান্দারে কোনো রকম সারশব্দ না পেয়ে আস্মিতা ধীরস্থির নিঃশব্দে কাঁদ ফিল। অমনি নাকে নাক লেগে গেল। তর্ক চাহনির সম্মুখে তাক করতে দৃষ্টি মিলে যায়। ডিম লাইটের আলোয় জলজল করে উঠল দুটো সরু দৃষ্টি। আস্মিতা চোখ মুখ খিচে আবার কাঁধ ফিরতে গেলে দুটো বলিষ্ঠ হাত তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। এক ঝটকার ব্যবধানে আস্মিতার অবস্থান হলো সিকান্দারের জায়গায়, আর সিকান্দার আস্মিতার জায়গায়। বিরতিহীন শাড়ির ভাত চাপিয়ে নারী বদনে খুঁজে খুঁজে লেপটে গেল খড়খড়ে শক্ত চর্মের একটি হাত। গলদেশ জুড়ে আটসাটে মুখটি দাবিয়ে দিয়েছে সে অনেকক্ষণ। অভ্যস্ত থাকা সত্ত্বেও আজকে মেয়েটির মধ্যে ছটফটানি দেখা দিল অনুভূতির জোগানে। সিকান্দারের এই স্পর্শ কখনোই তার জন্য সুখকর ছিল না, তবে এই স্পর্শ ব্যতীত আর কোনো স্পর্শ তার জন্য নিরাপদ নয়। তাই পার্থক্য আর সঠিক অবস্থান বুঝতে পেরেই কি এই অনুভূতির জোগান। সে সিকান্দারকে অনুভব করছে, তার স্পর্শ অনুভব করছে। আজ আর এগুলো নির্যাতন নিপীড়ন মনে হলো না তার কাছে, বরং অতি স্বাভাবিক মনে হলো। নিজ ভাবনায় বিভরতা ভাঙল সিকান্দারের জড়ানো কণ্ঠে। কি খোঁজা হচ্ছিল? কণ্ঠরোধ হয়ে আসলো আস্মিতার। কথা বলতে পারল না সে। কই, আগে তো এমন হতো না। আগে তো সে চুপচাপ জড় বস্তুর মতো সহ্য করে যেত এই অভিশপ্ত ঘৃণ্য স্পর্শগুলোকে। তবে এমনটা কেন হচ্ছে? দীর্ঘদিন বাদ দিলে কি? তার গর্ভাবস্থায় পা দেওয়ার প্রথম দিন থেকে আজ পর্যন্ত সিকান্দার কখনো জোরপূর্বক কাছে আসার চেষ্টা করেনি, আর না এসেছে। লম্বা সময়ের ব্যবধানে নতুন এক সূচনা, নতুন এক অনুভূতির আবির্ভাব, যেখানে সিকান্দারের ছোট্ট ছোট্ট কার্যক্রম ও আস্মিতা অনুভব করতে পারছে। প্রশ্নের জবাব পেল না সিকান্দার, আর না চাইল। ক্ষীণ সময়ের ব্যবধানে আস্মিতার এলোমেলো বস্ত্রদেহ ত্যাগ করার জোগাড়। সিকান্দার হুঁশ হারাই আস্মিতার মাঝেই ডুবে থেকেই কাতর গলে শুধাই। আয়ু অন্য রুমে যাবে? অনুভূতিতে নিশার তনুমন। ঠোঁট ঠাটিয়ে বন্ধ তার সেভাবে কম্পিত হাতটি রাখে সিকান্দারের পিঠে। জীবনে প্রথমবার সম্মতি চেয়েছে সিকান্দার, আর ভাগ্যক্রমে পেয়েও গিয়েছে। একেই বলে ভাগ্য। সিকান্দারের ইদানিং বড্ড হিংসা হয় নিজের ভাগ্য দেখলে। ঘুমন্ত মেয়ের দিকে এক নজর ফেলে বিলম্বহীন নিশার দেহটি শূন্য তুলে রুম থেকে বেরিয়ে যায় সিকান্দার। রাতের এক প্রহর কেটে যায় একে অপরের সান্নিধ্যে, নয়া অনুভূতিতে। নিশার তনু যখন শিখত সিকান্দারের ভালোবাসায়, ঠিক সেই সময়েই সিকান্দারের নিজের জীবনে শেষ চাওয়াটা রাখে আস্মিতার কাছে। অনুনয় করে বলে, আয়ু, আমাকে কি ক্ষমা করা যায় না? আঁকড়ে ধরা গলদেশের বাঁধন ঢিল হয়ে পড়ল। আস্মিতা নিভিনব চোখ দুটো মেলে তাকায় সিকান্দারের দিকে। অমানিসায় ঢাকা পড়া এক পাণ্ডুর একটি মুখশ্রী দৃশ্যমান হলো মৃদু আলোয়। যেই মুখশ্রীর ভাষা পড়তে সক্ষম সিকান্দার এবারও পড়তে পারল, যেখানে ক্ষমার কোনো প্রসঙ্গ গ্রহণযোগ্যতা পেল না, আর না পাবে। আমার জীবনটা সেদিনই বদলে গিয়েছিল, যেদিন আমি এই জোরপূর্বকের এই জীবনে প্রবেশ করেছিলাম, যেখানে বাবা মা কোনো প্রকার কোনো অনুভূতির জায়গা নেই, আছে শুধু পাষণ্ডটা। আর আমি এখন এই পাষণ্ডটায় অভ্যস্ত সিকান্দার। আমি আপনার স্ত্রী, আপনার সন্তানের মা। আমার জীবনের মর্মার্থ এখন এটাই। আপনি আমার থেকে সব পাবেন সিকান্দার, যতটুকুই যা চান সব, কিন্তু কখনো ক্ষমা পাবেন না। দিন শেষে আমায় ফেলে আসা সেই স্মৃতিগুলোকে আপনি মাটি চাপা দিয়ে দিয়েছেন। আমাকে পৃথিবীতে এতিম হিসাবে আখ্যায়িত করেছেন। আমার জীবনটা থেকে স্বর্ণালী মুহূর্তগুলো কেড়ে নিয়েছেন। এই জীবনে কোনো আলো নেই, তবে এই অন্ধকারে এখন আমি বড্ড অস্বস্তি পাই। এতটুকুতেও যদি আপনি সন্তুষ্ট না হতে পারেন, তবে আমায় গলা টিপে মেরে ফেলুন সিকান্দার। আমি ক্ষমা কখনো আপনাকে করতে পারবো না। আমার মাথার উপর থেকে বট বৃক্ষটাকে আপনি কেটে ফেলেছেন। আমি কখনো আপনাকে ক্ষমা করতে পারবো না। দিন শেষে আপনি আমার দীর্ঘশ্বাস হয়ে থেকে যাবেন। চোখের কার্নিশ পেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে আস্মিতার। সিকান্দারের অষ্টদয়ে মিলান হাসি দেখা দিল। এটাই আশা করেছিল সে। মুখে স্মিত হাসি নেই। সিকান্দার আস্মিতার চোখের পানি মুছিয়ে দেয়। হাসি মুখে মাথা নেড়ে মিহি স্বরে বলল, তোমার এই শাস্তি শিরোধার্য।
আমি থেকে যাব তোমার জীবনের অভ্যাস দীর্ঘশ্বাস হয়ে। আমার কোনো আফসোস নেই, কিন্তু তোমার এই দীর্ঘশ্বাস আমাকে গ্রাস করলেও তোমার জন্য কোনো ক্ষতি না করে, এটাই আমার একমাত্র প্রার্থনা থাকবে, কেননা আমার সাথে যে তুমি আর আমায়রাও জুড়ে আছো। আশমিতা নীরবে তাকিয়ে থাকে অদূরে তিমিরে। চোখের সামনে ভেসে উঠছে রঙিন কিছু স্মৃতি। লাল শাড়ি পরে, হাতে পায়ে আলতা দিয়ে, মাথায় গাজরা লাগিয়ে বাবার হাত ধরে অষ্টমীর দিনে বিভিন্ন মন্দিরে গিয়ে প্রতিমা দেখা। আজও বড্ড মনে পড়ে সেই অবর্ণনীয় আনন্দ যা আজ পরিবর্তিত হয়ে ক্লেশে পরিণত হয়েছে। এগুলো কখনো আর আনন্দরূপে তার কাছে ধরা দেবে না, কখনো না। ভোররাতে আদো ভেজা চুলগুলো নিয়ে মেয়ের দুপাশে আশমিতা আর সিকান্দার নিঃশব্দে শুয়ে পড়ে। সিকান্দার মৃদু হেসে মা মেয়েকে দেখে চোখ জোড়ায়। হোক না ভালোবাসাহীন, সামাজিক বন্ধনে দায়বদ্ধতায় জোরপূর্বক দুজনের কাছে আসা, একত্রে বাঁচা, তবু তো আশমিতা তার আজন্ম তার। স্বভাবসুলভ ভাবভঙ্গিমা, একদম শান্ত, স্বল্পভাষী, সর্বদা মৃদু হেসে কথা বলা, এমনই এক সহজ ব্যক্তিত্বের অধিকারী তৈরব। উচ্চ শিক্ষিত, মেধাবী শিক্ষক এবং পড়ানোর ধাঁচের কারণে বেশ প্রশংসিত সে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ জুড়ে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পর্যায়ে কেমিস্ট্রি ক্লাস সে নেয়। ঘড়ির কাঁটা কাঙ্ক্ষিত সময়ের দাঁড়কড়াই আসলেই পুরো কলেজ জুড়ে ঝনঝনিয়ে বেল বেজে ওঠে। দুহাত বেসিনে রেখে মাথা নুয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি সপ্রতিভ হয়। ভিজে দলা পাকিয়ে থাকা ঘন পলক পার কয়েক ঝাপটে দৃষ্টি স্বচ্ছ পরিষ্কার করলো। ঘন ঘন পলক ঝাপটাতেই দুফোঁটা ননজল গড়িয়ে পড়ল। বাম হাতের ঘড়ির ডায়ালে তাকালে অন্তর্কর্ণে তারও বেল বেজে উঠল, জানান দেয় এখন কেমিস্ট্রি ক্লাস। আবারও লোকটির সম্মুখীন হতে হবে, ভেতরের ব্যথাগুলো উজ্জীবিত হবে, আবারও সে মূর্ছা যাবে। পড়াশোনা মাথায় ঢুকবে না। অসহ্য এক টানাপোড়েন মেয়েটিকে অস্থির করে তুলছে। টপটপিয়ে পড়া চোখের জল, এই অসহ্য বেদনারই বহিঃপ্রকাশ। কোনো কিছুতেই মন দিতে পারছে না, শুধু শুধু কান্না আসে। কেমিস্ট্রি জড়িত কোনো কিছু শুনলে বুকের ল্যাপটপ দ্রুতগামী হতে থাকে। এমনকি কেমিস্ট্রি বইটা হাতে নিলেও মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। মস্তিষ্ক জুড়ে শুধুই লোকটির রাজত্ব। শ্বাস প্রশ্বাস দুর্বল হয়, অদ্ভুত উত্তেজনা অনুভব হয়। আর এই উত্তেজনার কারণেই হুটহাট বোকার মতো আচরণ করে ফেলে মিনি। মূলত এর জন্যই কেমিস্ট্রির রেজাল্টের এত বেহাল দশা তার। বেসিন ছেড়ে বার কয়েক পানি ঝাপটালো চোখে মুখে। কান্নারত মুখটিকে কোনোরকম স্বাভাবিক পর্যায়ে এনে মুখ মুছে লম্বা শ্বাস নিয়ে মেয়েটি আয়নার দিকে তাকালো। নিজের পূর্ণ অবয়ে একবার চোখ বোলায়, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় দুনিয়া উল্টে গেলেও তার কিছু যায় আসে না। লোকটি তার সামনে আসুক, তার দিকে না তাকাক, অন্য মেয়ের সাথে হেসে সে কথা বলুক, অন্য কোনো মেয়েকে বিয়ে করুক, তাতে তার কিছু যায় আসে না, কিছু না। নিজের উপর জোর খাটিয়ে মনে মনে এগুলো ভাবলেও মন মানল না কোনো জোর জবরদস্তি। সে তো নিজ মর্জির মালিক। আবারও বিনা অনুমতিতে চোখ দুটো টলমল করে উঠল। কোনো মতে মানতে পারল না লোকটি আর তাকে ভালোবাসে না। মিনি ক্লান্ত চোখে তাকিয়ে থাকে নিজের টলমরে চোখ দুটোর দিকে। সে কেমন মেয়ে, নিজের শিক্ষককে নিয়ে এত অনুচিত অনুভূতি কিভাবে পোষণ করতে পারে? সে বকে গিয়েছে। বয়সের দোষ ঠিকই তাকে গ্রাস করে নিয়েছে। আপার পরিবার যত কষ্ট পরিশ্রম দিয়ে তাকে গড়ে তোলার চেষ্টা করছে, সেসব বিফলে চলে গেল। নিজের ওপর রাগে দুঃখে অসহ্য এক যন্ত্রণায় মিনি পুনরায় কেঁদে উঠল শব্দ করে। এত যন্ত্রণা নেওয়া যাচ্ছে না। লোকটিকে ভুলতেও পারছে না, পড়াশোনায়ও মনোযোগ দিতে পারছে না। এভাবে তো সে রেজাল্ট খারাপ করবে, আর রেজাল্ট খারাপ করলে আপা আর তার পরিবার সবই কষ্ট পাবে। নিজের সাথে এক দফা যুদ্ধ করে মিনি তস্ত্র পায়ে এগিয়ে যায় ক্লাসের উদ্দেশ্যে। স্যার ইতিমধ্যেই এসে পড়েছে। সে পেছনে দরজা থেকে নীরবে প্রবেশ করে নিজের বেঞ্চিতে বসে পড়ল। গতকালের হোমওয়ার্ক কী ছিল শুনতে শুনতেই তৈরব চোরা দৃষ্টিতে একবার দেখে নেয় নত মস্তকে মুখ ফুলিয়ে থমথমে মুখশ্রী মেয়েটিকে। চোখে মুখে বেহাল দশা, খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করল। তবে ঘাটানোর মতো সুযোগ ইচ্ছা কোনো উদ্দীপনাই দেখা গেল না তার মাঝে। কোনোভাবেই তাকাবে না চারিদিকে। এই প্রতিজ্ঞাবদ্ধ মেয়েটি নিজের অজান্তেই অভ্যাস মাফিক 4-5 বার প্রতিজ্ঞা ভেঙে ফেলেছে। গতকালের হোমওয়ার্ক থেকেই তৈরব সকলকে কিছু লিখতে দিল।
সকলে যখন লিখছিল তৈরব তখন পুরো ক্লাসরুমে চক্কর লাগাচ্ছিল আর প্রত্যেকের লেখার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। মিনি লেখা শেষ করে একবার চোখ বুলিয়ে নেয় পুরো লেখাটিতে। পাশ থেকে কারোর ব্যগ্র কণ্ঠে মিনির ভুরু কুঁচকে যায়। হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা এটা? হাইড্রোজেন বন্ধনের 3 ডাইমেনশন চিত্র এভাবে আঁকে? অতি সন্নিকট থেকে আগত তৈরবের প্রশ্নে মিনি বিভ্রান্ত হলো। প্রশ্নটি কাকে করা হয়েছে? বিভ্রান্তি দূর করতে সে চোখ তুলে তাকায় নিজের পাশে দাঁড়িয়ে থাকা স্তম্ভের ন্যায় লোকটির দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। তাকাতেই বলা হয়েছে কথাটি। সে থতমত খেয়ে মিস্বরে পাল্টা প্রশ্ন করে বলল, মানে? এটা কি লিখেছ? তৈরব পুনরায় জিজ্ঞেস করলো। মিনি নিজের খাতার দিকে ভালো করে তাকায়, ভুলটা কোথায় হয়েছে খুঁজে বের করার নিমিত্তে। স্যারের একটা প্রশ্নই তাকে শঙ্কিত করে তুলল, তার লেখা আদৌ ঠিক আছে কিনা। এতে বোঝা যায় নিজের লেখার উপর মিনির আত্মবিশ্বাস নেই। সে ভুল খুঁজে পেল না, তবে তার লেখা যে সঠিক সেটাও জোর গলায় বলতে পারল না। তাই দাঁড়িয়ে যাই বলে, কোথায় ভুল গিয়েছে বুঝতে পারছি না। সিটে বসো। মিনি তার কথা মতো সিটে বসে। তরুপ বেঞ্চে এক হাত ঠেকিয়ে খানিক নুয়ে গিয়ে মিনির হাত থেকে কলমটা নিয়ে নেয়। নিজ উদ্যোগে মিনির খাতাটা টেনে এনে কিছু লিখতে শুরু করলো। লেখা শেষ হতেই কলমটা খাতের উপর রেখে মিনির দিকে এগিয়ে দেয়। থমথমে মুখে সাবধানী বার্তা ছুড়ে পড়ল, এরপর থেকে এমন ভুল যেন আর না হয়। মিনি দম আটকে মাথা নাড়ল। লোকটির নৈকট্য বরদাস্ত করার মতো নয়, ভারী ভয়ঙ্কর। সে খাতাটা টেনে প্রবল মনোযোগ সহকারে ভুলগুলো দেখতে যায়। তবে খাতার লেখাগুলো দেখতে সে হতবাক হয়ে গেল। সে যে লেখাটি লিখেছে তার নিচে লম্বা ঠিক চিহ্নর সাথে গুড লেখা। ঠিক হতবাক করলো তার নিচে তরবে লেখা গোটা গোটা অক্ষরগুলো। ক্রস বেল্ট ঠিক করে পড়ো। এভাবে এলোমেলো ইউনিফর্ম পরে আবার ছেলেদের শাড়ির পাশে বসেছ। তারা লেখা ছেড়ে তোমায় দেখছে। এরপর থেকে যেন আর কখনো ছেলেদের শাড়ির পাশে বসতে না দেখি। সে চকিতে তাকায় তৈরবের দিকে। চোখে চোখ পড়ে যেতেই সাথে সাথে চোখ নামিয়ে আনে। সরব রাগ অপ্রস্তুত অস্বস্তি ঘিরে ধরল। অস্বস্তি নিয়েই কলেজ ইউনিফর্মের দিকে তাকায়। সম্মুখ অভয়ের ডান পাশে ক্রস বেল্ট একদম নেমে ঝুলে পড়ে আছে। সে তড়িৎ এলোমেলো হয়ে যাওয়া ক্রস বেল্ট ঠিক করতে লাগলো। তৈরবের উপর থেকে রাগটা গিয়ে পড়লো নিজের ক্লাস ফিলোদের উপর। তার কি একবারও খেয়াল করেনি? তাকে একটু বলতে পারলো না? সে নিজেও খেয়াল করেনি করলে স্যারের সামনে এভাবে অপদস্থ হতে হতো না। লজ্জা অস্বস্তিতে চুপসে গেল সে। ফের চোখ তুলে তাকানোর সাহস হলো না। তরুপ নিজের ক্লাস নিয়ে সকলের উদ্দেশ্যে বলল, আগামী 1 সপ্তাহ তোমাদের ক্লাস এবং কোচিং বন্ধ থাকবে। আমি ছুটিতে থাকবো। পরবর্তী ক্লাস এবং কোচিং যেদিন হবে তার আগের দিন আমি জানিয়ে দেবো সকলকে। স্যার কেন ছুটি নিচ্ছেন? ক্লাসের একটি মেয়ে প্রশ্ন ছুড়ে দিল তৈরবের উদ্দেশ্যে। তৈরব গম্ভীর মুখে বলল, ব্যক্তিগত কারণে। মেয়েটি চুপসে গেল। কামনীয় জবাব না পেয়ে মিনির বুকটা মুচড়ে উঠল। স্যার ছুটিতে যাবে নিশ্চয়ই বিয়ের জন্য। সেদিন তো শুনেছিল প্রিয় মানুষটিকে বলছিল সে থাকতে কেউ তাকে জোর করে বিয়ে দিতে পারবে না। হাহাকার আর্তনাদ জুড়ল অন্তরাল। যেন একটুর জন্য সব শেষ হয়ে গেল। তৈরব বেরিয়ে যায় কক্ষ থেকে। মিনি সেদিকে অনাহুতর নাই চলো নয়নে তাকিয়ে থাকে। গরিবের আবার ভালোবাসা, তার ছিল হাসি ফুটে উঠল। এতদিন লোকটির ভালোবাসাময় পাগলামি দেখতে পেরেছি, এটাই অনেক। লোকটি ঘর বাঁধুক অন্য কারোর সাথে, তাতে সে নিজেকে সামলে নিতে পারবে। অন্ধকার থাকলে আলো রয়েছে, অন্ধকার একদিন না একদিন কাটবে, এটি ইউনিভার্সাল ট্রুথ। পরীক্ষাটা শুধু ধৈর্যের, কারোর জন্য সপ্তাহ, কারোর জন্য মাসের, তো কারোর জন্য বছরের পর বছরের। তবুও আলোর দেখা মিলবেই। তেমনি সকল বাধা বিপত্তি অন্ধকার কাটিয়ে চৌধুরী নিবাস খুশি আনন্দের আলোয় প্রজ্বলিত এক দীপশিখানায় জ্বলজ্বল করছে। কিন্তু এত কিছুর মধ্যেও সিয়াসার জীবন সর্বদা যেমন আলোকিত, প্রাণবন্ত, আনন্দময় ছিল, সেটি বহাল ছিল। সে জানে না মায়ের সাথে ঘটে যাওয়া নৃশংসতার কথা, আর না জানে মায়ের সাথে করা সে নৃশংসতাকারীর বিভৎস, গা শিউরে ওঠা মৃত্যুর বিবরণ। সে মত্ত নিজ দুনিয়ায়, যেখানে ভালো থাকা আর প্রিয়জনকে ভালো রাখাই মূল মন্তব্য। দিনটি শুক্রবার। অলসতাকে এই দিনে বেশ প্রশ্রয় দেওয়া হয়, তবে সবার ক্ষেত্রে এক নয়।
কারো কারোর জন্য শুক্রবার মানে সাফ সাফাইয়ের দিন, মহাব্যস্ততামুখর এক দিন। এই বাক্যটি চৌধুরী নিবাসের সদস্যদের জন্য প্রযোজ্য হলো, দর্পণের জন্য খানিক ব্যতিক্রম। দিনে সে একটু আরাম দেয় আরামপ্রিয় শরীরটাকে। বারান্দার পর্দা সরিয়ে দিতেই ঘুমন্ত দর্পণে চোখ মুখ কুঁচকে গেল। বিরক্তি নিয়ে বদ্ধ নেত্রেই আশপাশ হাতে একটা বালিশ এনে মুখের উপর চাপা দিয়ে আলো থেকে রক্ষা করলো নিজেকে। ক্ষণকাল বাদে আটসাটে সুবিশাল দেহটি ভার অনুভব করলো। উগ্র চিত্তে জোরপূর্বক দর্পণের মুখের উপর থেকে বালিশটা সরিয়ে নেয়। সাথে সাথে একগুচ্ছ রেশমি চুল ঢেকে যায় দর্পণের মুখ। পিওনারির সুবাস আলো ঢেকে দেওয়া রেশমের ন্যায় কেশের নরম ছোঁয়ে দর্পণে ঘুম গাঢ় হলো। লোভ হলো বালিশের থেকেও এই পদ্ধতি বেশ আরামপ্রিয়। সেই আরামকে দীর্ঘস্থায়ী করতে দুহাতে জড়িয়ে ধরল মেথিন কোমর। বিপত্তি সেখানেই বাঁধে। নগ্ন কোমরের স্পর্শে ঘুম পালাই পালাই করে উঠল। তবুও জোরপূর্বক চোখ বন্ধ করে শুয়ে রইল দর্পণ। ততক্ষণে রুক্ষ দাড়ি যুক্ত মুখশ্রীতে ঝলসে গেল নরম ওষ্ঠের বিলম্বহীন একের পর এক স্পর্শে। নারীটি যে পণ নিয়েছে, আজ দর্পণকে আর ঘুমাতে দেবে না। দুহাতের আজলাই রুক্ষ দাড়িযুক্ত গালটা আঁকড়ে ধরে অঝরে চুমুর বর্ষণে দর্পণের দেহমন উষ্ণ। তখন বদ্ধ নেত্রে ঘুম যেন মুখটিতে হাসি ফুটে ওঠে প্রাণবন্ত। সেই হাসিটুকু ক্ষীণ সময় আড়ালে লুকিয়ে পড়ল নরম তুলতুলে দুটো ওষ্ঠের আড়ালে। ওষ্ঠদ্বয় অবমুক্ত করে ললাটে ললাট ঠেকিয়ে নারীটি মোহনীয় সুরে বলে, শুভ জন্মদিন হাজবেন্ড। দর্পণ চোখ মেলে তাকায়। দিন তারিখ সব মস্তিষ্কের নখ দর্পণে থাকায় বুঝতে বাকি রইল না আজকের তারিখ। মৃদু হেসে মাথায় ব্যান্ডেজ করা অসুস্থ স্ত্রীর দিকে তাকায়। উষ্ণতা দিয়ে শুরু এই দিনটির কারণ বুঝতে পেরে নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে দিয়ে লঘু স্বরে জানায়, দিস ইজ নট মাই রিয়েল বার্থডে সিয়া। আমি জানি না আমি কখন, কোথায়, কোন তারিখে, কিভাবে, কেন জন্মগ্রহণ করেছি। এটা আশ্রমের কর্তৃপক্ষের আন্দাজে ধার্য করা একটা তারিখ। জন্মদিনের শুভেচ্ছা জানালে বিপরীতে কেউ এই কথা বলে? আমার জন্ম কোনো শুভেচ্ছা জানানোর মতো বিশেষ কিছু নয় আমার জন্য। দর্পণের নির্লিপ্ত কণ্ঠ। সিয়াশা চোখ মুখ কুঁচকে থমথমে মুখে বলল, এটা কেমন কথা দর্পণ? আপনার জন্ম আপনার জন্য বিশেষ না হতে পারে, তাই বলে আপনার প্রিয়জনদের জন্য নয়। আপনার প্রিয়জনদের কাছে আপনি জড়িত সব কিছু বিশেষ, হোক সেটা মিথ্যা কিংবা অজানা। দর্পণ হাসি মুখে সিয়াশার এলোমেলো চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিতে দিতে শোনে। বাস্তবতা তুলে ধরে বলে, আমার জন্ম কারোর জন্য সুখকর নয় সিয়া। থাকলে কেউ রাস্তায় ফেলে যেতে পারতো এক সপ্তাহের এক নবজাতককে। তুমি বলো, আমার কি দোষ ছিল? আমাকে যদি না রাখার ইচ্ছাই ছিল তবে পৃথিবীতে আনলো কেন? তার আগেই মেরে ফেলতো। তারা একটাবার ভাবেনি এক সপ্তাহের একটা বাচ্চা মায়ের দুধ না পেলে বাঁচবে কি করে। আমাকে তো তারা একটা পশুর সমানও মনে করেনি। একটা নর্দমার কীট ভেবে ফেলে রেখে গিয়েছিল রাস্তায়। তারা কি জানে একটা বাচ্চার জন্য একাকী এই দুনিয়া কতটা কঠোর, কতটা নির্দয়? তবে কেন আমি এই নিকৃষ্ট দিন উদযাপন করব? আই হেট দিস সিয়া। আমার জন্ম বেঁচে থাকা কোনো কিছুই সুখকর নয় আমার জন্য, তুমি ব্যতীত। যখন থেকে তুমি আমার জীবনে পদার্পণ করেছো তখন আমি প্রকৃত মানুষ হিসেবে বাঁচতে শিখেছি, হাসতে শিখেছি, ভালোবাসতে শিখেছি, পরিবার, ঘর, সংসার মেনটেন করতে শিখেছি। এটাই আমার জীবন। আমার বেঁচে থাকার কারণ এখন একমাত্র তুমি। আমার জীবনের পবিত্র এক সত্তা, আমার জীবনের একমাত্র সত্য। তাই ওই নিকৃষ্ট দিন উদযাপন না করে আমার প্রতিটা দিন এটা উদযাপন করা উচিত যে তুমি আমার জীবনের একটা অংশ। কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। আপনার জন্ম আপনার জন্য সুখবর না হলেও আমার জন্য সুখবর। আপনার জন্ম না হলে আমি আপনাকে কোথায় পেতাম? আই ওয়ান্ট টু সেলিব্রেট দিস ডে। দর্পণ জবাব দেয় না। চল শক্ত হয়ে আসে তার। কঠোর দৃষ্টি অদূরে বারান্দায়। সিয়াশা নিষ্পলক দেখে ঘৃণায় জর্জরিত ওই মুখটি। সে বিরক্ত হয়ে ধপ করে মুখ গুজে দেয় দর্পণের ঘাড়ে। তার মুখটি অনামিশায় ঢাকা পড়ে যায়। এসেছিল লোকটির বিশেষ দিনটিকে বিশেষ করে তুলতে, নচেত তার বেদনায় ঘি ঢালতে। কথাই বলে স্ত্রীর আলিঙ্গন স্বামীর আঘাত সময় রাগও পানি হয়ে যায়। সেখানে দর্পণের জন্য তার গোটা জীবনের একমাত্র অর্জনই তার স্ত্রী। সে কিভাবে রাগ ধরে রাখবে? স্ত্রীর মন খারাপ হয় এমন কোনো কাজ করার কথা সে ভাবতেই পায় না। তাতে জঘন্য এই দিনটাকেই উদযাপন করতে হোক না কেন। খালি হাতে কে জন্মদিনের শুভেচ্ছা জানায়? কেক কোথায়? আপনি কেক কাটবেন?
এতে যদি আমার কাঠবিড়ালি খুশি হয় তবে আমি কেন কারো মাথাও কাটতে রাজি। আপনি মজা করছেন তাই না? সিয়াসা বিরক্ত হয়ে বলল, দর্পণে যে জন্মদিন নিয়ে কোনো আগ্রহই নেই তার স্পষ্ট। এতে মন খারাপ হয়ে যায় তার। দর্পণ মিটিমিটি হেসে মাথা নেড়ে নাকচ করে। সিয়াসার মুখে হাসি ফুটে উঠল, প্রবল উৎসাহ নিয়ে বলল, আপনি মজা করছেন তাই তো? কেক এনেছি, একটু পরে কাটবো। আপনি বলুন আপনার কি উপহার চাই? আমার কাঠবিড়ালি সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। তার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না, তার বুকে না ঘুমালে আমার ক্লান্তি কাটে না। আই নিড হার ব্যাডলি। আমি তো একদম সুস্থ আছি, দেখুন হাসছি, খেলছি, ঘুরছি ফিরছি, লাফাচ্ছি। আমায় অসুস্থতা আপনি আর ওই 3 বুড়ো বানিয়ে রেখেছেন।